যে তমলুকের যদি যথাযোগ্য সম্মান দিতে হয়, তার তমলুকবাসীকে যদি কিছু দিতে হয়, ওরকম একটা স্মার্ট সিটি তৈরি করা। এনএসএ নিউজে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। 2021 সালে চিকিৎসক আমাদের তমলুকের হরেকৃষ্ণ বেড়া, এক নামে যারা চেনে, এইচ বেড়া বললে তমলুকের শহরের মানুষ এক কথায় তাকে চেনে, আমার প্রখ্যাত চিকিৎসক একজন। 2021 সালে তৎকালীন তৃণমূলের যে বিধায়ক রয়েছেন সৌমেন মহাপাত্র, তার থেকে মাত্র 793টি ভোটে তিনি পরাজিত হয়েছিল বিজেপির প্রার্থী হিসাবে। আবারও সেই এইচ বেড়া তথা হরেকৃষ্ণ বেড়া আবার মুখোমুখি ভোটের ময়দানে। এবারে তার প্রতিদ্বন্দ্বিতা রয়েছে যার সঙ্গে তৃণমূল কংগ্রেসের রাজবাড়ির পরিচিত সদস্য দীপেন্দ্র নারায়ণ রায়। আমি চিকিৎসকের কাছে চলে যাবো, ডাক্তারবাবুর কাছে। ডাক্তারবাবু, 2021-এর লড়াই আবার 2026-এ মাত্র 793টি ভোটে আপনার পরাজয়, কি ভাবছেন আবার? ওটা 793 না 693, যাই হোক, 2021-এর লড়াই এবং 2026-এর লড়াইয়ের মধ্যে অনেক তফাৎ। এ কথা অস্বীকার করছি না যে 2021-এ যখন আমি লড়াই করি তখন আমার রাজনৈতিক অভিজ্ঞতা কম ছিল, কিন্তু রাজনৈতিক অভিজ্ঞতা কম থাকলেও আমি জনগণের ভোট পেয়েছিলাম কোনোভাবে, কোনো কারণে। এবং যে করোনা পরিবেশে কাউন্টিং হয়েছিল আমরা সবাই জানি, কাউন্টিং অফিসিয়াল যারা ভেতরে ছিলেন, মাথায় ক্যাপ, মুখে মাস্ক, এবং তখন ওই 2 মিটার দূরে কাউন্টিং এজেন্টরা থাকবে। ইভিএম বাক্সে কি নাম্বার উঠছে এদিক ওদিক করাটা, ম্যানিপুলেট করাটা খুবই সহজ ব্যাপার। এবং কাউন্টিং অফিসিয়াল যারা ছিলেন তারা সত্যিকারে কি কাউন্টিং অফিসিয়ালস গভর্নমেন্ট এমপ্লয়ি, না তারা আইপ্যাকের ট্রেন্ড পিপল ছিল? তো এটা নিয়ে ডিবেট ছিল এবং এটা চলতে থাকবে। সেই তুলনায় 2026-এর আমার বিভিন্ন দিকে অভিজ্ঞতা রয়েছে, বিশেষত রাজনৈতিক অভিজ্ঞতা তো বেড়েছেই, তাছাড়াও মানুষ হারলে বা পরাজিত হলে একটা অভিজ্ঞতা হয়। কোথায় কোথায় আমার স্কোপ রয়েছে নিজেকে আরো বিস্তৃত করা, সেগুলো আমি বুঝতে পেরেছি। এবং যে নাম আপনি বললেন সৌমেন মহাপাত্র, অস্বীকার করব না, সৌমেন মহাপাত্র ছিলেন পরপর 3 বারের বিধায়ক এবং 2 বারের মন্ত্রী। তো তার সঙ্গে আমি ছিলাম প্রথম কন্টেস্টিং ক্যান্ডিডেট। বর্তমানে যিনি তৃণমূলের বিধায়ক হিসাবে কন্টেস্ট করতে নেমেছেন, তার সম্বন্ধে যদি বলতে হয় একটাই কথা, ওনাকে শুধু তমলুক মিউনিসিপ্যালিটির মানুষরাই চেনেন। দীর্ঘদিন তিনি মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান থাকা সত্ত্বেও তমলুক মিউনিসিপ্যালিটির বাইরে ওনাকে কেউ চেনে না। আর তাছাড়া ওনাদের মধ্যে, দলের মধ্যে যে গন্ডগোল রয়েছে, 2-3 মাস আগেই আর কি উনি চেয়ারম্যানের পদ থেকে সরে যেতে বাধ্য হন, এবং তার দলের মধ্যেই এত গন্ডগোল চলছিল। কেউ এসে চেয়ারম্যান হলেন, পরবর্তীকালে কোর্টের অর্ডারে তাকেও চলে যেতে হলো, নতুন আরেকজন কেউ এলেন, চেয়ারম্যান হলেন। তো তার এই মানে এই অবস্থা, তার দলের মধ্যে যদি এই হয়ে থাকে, তাকে আবার বিধায়ক হিসাবে মানে প্রার্থী হিসাবে টিকিট দেওয়া, দল তাকে কতটা গ্রহণ করবে সেটা সন্দেহজনক। তমলুকের মানুষ এটা নিশ্চয়ই উত্তর দেবেন। তো সেখানে তার সঙ্গে কন্টেস্ট করা, এবং দীর্ঘদিন ধরে আমি তমলুক, আমার চিকিৎসা সঙ্গে যুক্ত আছি, মানুষের সেবায় যুক্ত আছি। শুধু তমলুক মিউনিসিপ্যালিটি নয়, তমলুক বিধানসভা নয়, আমার পরিচিতি ডাক্তার হিসাবে, চিকিৎসক হিসাবে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, এই এরিয়াগুলোতে আছে। এবং রাজনৈতিক ক্ষেত্রে গতবারের যে অভিজ্ঞতা এবং মানুষের মধ্যে যে পরিচিতি পেয়েছে, মানুষ আবার সুযোগ খুঁজছেন যে একবার ভোটের দিনটা আসুক, আমাকে হাত খুলে ভোট দেবেন, জয়যুক্ত করবেন, এ ব্যাপারে আমি নিশ্চিত। আপনি 2021 আলাদা ছিল, 2026 আলাদা বলছেন। আপনি যেটা বড় সাহায্য পাচ্ছেন, যেমন আমাদের প্রাক্তন আপনার বিধায়ক ছিলেন অশোক দিন্দা, তিনি বর্তমান বিজেপিতে আছে, তার একটা সাহায্য, বা ধরুন যারা পুরনো
এই ধরনের অভিজ্ঞ লোক রয়েছে, তাদেরও কি পরামর্শ নিচ্ছেন আপনি কিছু? দেখুন, পরামর্শ আমি প্রত্যেকের কাছ থেকে নিচ্ছি। আপনি যার নাম বললেন, অশোক দিন্দা মহাশয়, সৌমেন মহাপাত্রের আগের যিনি বিধায়ক ছিলেন, তিনি তো আমার কাছে অভিভাবক হিসাবে আমাকে মানে পলিটিক্যাল গার্ডিয়ান হিসাবে সবসময় গাইড করেন। তার থেকেও আমি বলবো যে এই পূর্ব মেদিনীপুর জেলাতে আর কি যিনি গার্ডিয়ানের গার্ডিয়ান, তিনি তো আমার মাথায় আছেন। তিনি তো তার হাত আমার মানে মাথায় আছেন, মানে আমাকে আশীর্বাদ দিয়ে রেখেছেন। তো আমাদের সকলের দায়িত্বে শুভেন্দুবাবুর কথা বলছি, যিনি ভাবী মুখ্যমন্ত্রী, এবং আমাদের সকলের চেষ্টা যে এই বিধানসভাও জিতিয়ে দিয়ে আর কি উনাকে উনার জায়গায় মুখ্যমন্ত্রীত্বের জায়গায় পৌঁছে দেওয়া, এ সব দায়বদ্ধতা আমাদের আছে, সেটা আমরা নিচ্ছি। তো 25-এর 21-এর সঙ্গে 26-এর কোনো তুলনাই হয় না। তার কারণ হচ্ছে শুধু যারা শাসক দল আছেন, এই 5 বছরের মধ্যে অনেক মন্ত্রী তো জেলে গিয়ে থাকলেন, এবং কিছু কারণে জানি না, সেগুলো বিচার পদ্ধতিগত কিছু টেকনিক্যাল ব্যাপার আছে, দেখলাম কেউ কেউ বেরিয়ে আসছেন। তা হলেও আর কি অনেকের এখনো যাওয়া বাকি আছে। মানুষ সবাইকে নজর রেখেছেন, শুধু সময়ের অপেক্ষা। আমার এখানে 23 তারিখের ভোট আছে, এবং 4 তারিখে যে রেজাল্ট আসবে তাতে আমরা জিতবই, এবং পূর্ব মেদিনীপুর থেকেই আর কি মুখ্যমন্ত্রীত্বের দায়িত্বে যিনি বসবেন তিনি আমাদের শুভেন্দু অধিকারী। ভোটের নামে আসাতে একটু দেরি হলো, বা প্রচারের ক্ষেত্রে কি একটু পিছিয়ে গেলেন বলে মনে করছেন? প্রচারের ক্ষেত্রে মোটেও পিছিয়ে যায়নি, বাইরের প্রচারটা আমার হয়নি, কিন্তু তমলুকের মানুষ সবসময় উদ্বিগ্ন ছিলেন যে প্রথম লিস্ট যখন বেরিয়ে গেল, সেই লিস্টে নাম নেই কেন। স্বাভাবিক, কোন দলের মধ্যে অনেকেই থাকেন, তারা প্রার্থী হওয়ার চেষ্টাও করেন, যোগ্যতাও ধরেন, তো তাদের মধ্যে ওই রকম যোগ্যতার বিচার চলছিল, দিয়ে আস্তে আস্তে করে দেখা যাচ্ছিল যে আমার দিকেই মানে পাল্লা ভারী হচ্ছিল, আর সঙ্গে সঙ্গে আমার নামটাও অ্যানাউন্সমেন্ট হলো। এবং আপনি লড়েছিলেন, আমি লড়েছিলাম, এবং যবে থেকে ইলেকশন ডিক্লেয়ার হবে, হচ্ছে কে প্রার্থী হতে পারে, তমলুক এমন একটি জায়গা যেখানে চায়ের দোকানে কেন যে কোনো জায়গাতে রাজনীতি হচ্ছে মেন টপিক। তো প্রত্যেক মানুষ, প্রত্যেক ভোটার নাগরিক এখানে রাজনীতি চিন্তা করছেন, কেন তমলুকের নাম বেরোলো না, এটা ভাবতে ভাবতে ওনারা মনে করলেন যে নিশ্চয়ই যোগ্যতার বিচারে কে যোগ্যতা, সবচেয়ে যোগ্যতা সম্পন্ন তারই বিচার চলছে, এবং দেখা গেল আমার নাম অ্যানাউন্সমেন্ট হলো। তাহলে এই যে 10-12 দিন মানুষ কিন্তু মনে 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 আলোচনা করে সিদ্ধান্ত নিয়ে নিয়েছিলেন যে মনে হয় ডক্টর হরেকৃষ্ণ বেরাই প্রার্থী হবেন। তো হয়ে গেল, বুধবার দিন প্রার্থীর নাম এলো, এবং সঙ্গে সঙ্গে পূর্ব মেদিনীপুর এর তমলুক বিধানসভা না আনন্দে নাচতে আরম্ভ করলো, কথা মানে আক্ষরিক ভাবে যদি বলতে যাই আর কি। ডাক্তারবাবু, শহীদ মাতঙ্গিনী ব্লক 2021-এ আপনাকে উজাড় করে দিয়েছিল। আপনি তমলুক ব্লকে যখন ঢুকলেন তখনই দেখা যাচ্ছে সেখানে কিন্তু আপনার শেষ রাউন্ড পর্যন্ত আপনি কিন্তু জয়ের জায়গায় ছিলেন। একেবারে শেষ রাউন্ডে গিয়ে আপনি মাত্র, আমাদের এখনো পর্যন্ত গুগলে যেটা বলছে বা হিসাবে পাচ্ছি আমরা, সেটা হচ্ছে 793 ভোটটাই পাচ্ছি আমরা। 1,07,450 আপনি ভোট পেয়েছিলেন, আর সৌমেন মহাপাত্র 1,08,243টা ভোট পেয়েছিল। এই হিসাবে তমলুক ব্লকের উপরে কি আপনি জোর দেবেন, না শহীদ মাতঙ্গিনী ব্লকের প্রচারেও আপনি খুব একটা গুরুত্ব দিচ্ছেন? না, শহীদ মাতঙ্গিনী ব্লক আর তমলুক ব্লক, তমলুক ব্লক যদি বলা হয় তাহলে হবে তমলুক গ্রামীণ ব্লকের 4টে অঞ্চল আছে, আর শহীদ মাতঙ্গিনী ব্লকের মধ্যে 14টি অঞ্চল আছে। এবং 2001-এ কিন্তু ওই ব্লকে আমাদের সেরকম কোনো অস্তিত্ব ছিল না, আমাদের কোনো পঞ্চায়েত প্রতিনিধি ছিল না, কিন্তু এখন এই ত্রিস্তরীয় পঞ্চায়েতের বুথ প্রেসিডেন্ট থেকে কি বলে গ্রাম পঞ্চায়েত থেকে পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদেও আমাদের সব প্রতিনিধিত্ব রয়েছে, প্রতিনিধিত্ব করছেন। তো তমলুক শহীদ মাতঙ্গিনী ব্লকে আর কি মেজরিটি ভোট বিজেপির দিকে আসবে এবং আমার দিকেই আসবে, সুতরাং সে ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই। যেটা হয়েছিল তমলুক মাতঙ্গিনী ব্লকের যে পঞ্চায়েত যদি আমি আরম্ভ করি, তার প্রথম হবে শান্তিপুর, শান্তিপুর 1, 2,
যদি এগিয়ে আসা যায় তাহলে ধলরা, 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 হুম। তারপরে হচ্ছে এগুলো হচ্ছে উত্তর সোনাময়ী, এইগুলোতে মাইনরিটি পপুলেশন আছে। এবং টোটাল আমার বিধানসভার মধ্যে 17 to 18% মাইনরিটি, এবং মাইনরিটি ডমিন্যান্ট বুথ যেগুলো হচ্ছে তার মধ্যে হচ্ছে শান্তিপুর 1, 2, ধলরা, সেখানে তো আপনি উত্তর ভালো ভোট সোনামুখী। পেয়েছিলেন। আমি কিছু ভোট পেয়েছি ভালো ঠিকই, ভোট পেয়েছেন তো, হ্যাঁ সেটা হ্যাঁ, হিসাব বলছি কিন্তু তো ভাই। এটা ঠিকই, মাইনরিটিরা আপনাকে ভোট দিয়েছিল তো? একদম আমি সেটাই বোঝাবার চেষ্টা করছি, কিন্তু মাইনরিটি ভোট পাওয়াটা ইউনিফর্ম ছিল না। আচ্ছা। আমি যেখানে যেখানে আমার প্রফেশনের তাগিদে আমি চেম্বার করতাম আর কি, তার কিছুটা প্রভাব সেখানে ছিল। যেরকম আমি কোলাঘাটে, মেছেদাতে আমার চেম্বার ছিল, আমার সেখানে মুসলিম পেশেন্ট অনেক ছিলেন, তারা আমাকে সাপোর্ট করেছেন। কিন্তু সেই তুলনায় হয়তো দেখতে গেলে উত্তর সোনামইতে বা ধলরাতে এগুলোতে আমার সরাসরি চেম্বার ছিল না, কিন্তু তারাও আর যদি দেখা যায় যে পিপুলবাড়িয়া 2, পিপুলবাড়িয়া 1, সেখানেও কিন্তু আমি মাইনরিটি ভোট কিছুটা পেয়েছি। তার কারণ হচ্ছে আমি প্রথম মেডিকেল অফিসার হিসাবে অনন্তপুর বিপিএসসি তে চনসরপুরের কাছে আমি ছিলাম, সেই তুলনায় আর কি আমি মাইনরিটি ভোট কিছু পেয়েছি, কিন্তু সেটা ইউনিফর্ম ছিল না। সম্ভবত শান্তিপুর 1, 2 এর দিকে আমি যেরকম ভোট পেয়েছি, উত্তর সোনামইতে এসে কিছুটা ধাক্কা খেয়েছে, সেটা হয়তো হতে পারে। এবং শেষের দিকে বুথ নাম্বার গুলো এখানেই আছে, এটা উত্তর হতে পারে। সোনামুখীতে এখন আপনাদের পজিটিভ রয়েছে অনেকটা। অবশ্যই অবশ্যই, হ্যাঁ অবশ্যই, ওখানে তো আমাদের পঞ্চায়েতই রয়ে গেছে এখন। এবং আরেকটা এই সূত্রে আমার বলা উচিত আর কি, বলা দরকার, যেটা হচ্ছে এই 17 থেকে 18% যে মাইনরিটি ভোট, তারা কিন্তু অনেকেই আমাকে ভোট দেবেন এবারে। কারণ 2021 সালে ওনাদের কাছে আমি ততটা যেতে পারিনি, আর 2026-এ আমার লাগাতার এই যে 5 বছর ধরে আমি চেষ্টাও করে এসেছি, তাদের ভোটটাও কি করে পাওয়া যায়। তার কারণ হচ্ছে আমার চেম্বারে যদি আমার পেশেন্ট দেখা যায় আর কি, মোর দেন 30 পেশেন্টস আর মুসলিম। এবং তারা আমাকে বলেন, ডাক্তারবাবু আপনি তো বিজেপিতে দাঁড়িয়েছিলেন, ভালো, আমরা তা সত্ত্বেও কিন্তু কেউ কেউ ভোট দিয়েছি। ভোটে পেশেন্ট দেখার সঙ্গে সঙ্গে আপনি ভোটের প্রচারটাও করেছেন? না না না, ভোটের প্রচার সেরকম করিনি। ব্যাপার কি জানেন তো, এলে প্রসঙ্গক্রমে যখন রোগী উত্থাপন করে আর কি, সেটাকে আমি ডিনাই করতে পারি না। ওটা ছিল একটু হলেও না, চেম্বারের ভেতরে আমি কিন্তু এটা করি না। তার কারণ হচ্ছে চেম্বারে আমি যদি করতে যাই আর কি, এটা আমার রোগীর উপরে প্রভাব পড়বে, যে ডাক্তারবাবু মনে হয় রাজনীতির কথাবার্তা বলে আর কি আমাকে ঠিক করে দেখলো তো। কিন্তু যদি রোগী কখনো বলেন আর কি, তখন সেটাকে আমি অস্বীকার করতে পারি না। এইভাবে ব্যাপারটা থাকে। তমলুক বাসীর সামনে আপনার বার্তা, একজন প্রার্থী হিসাবে, একজন চিকিৎসক হিসাবে কি বার্তা দিতে চাইছেন? তমলুকবাসীর কাছে আমার একটাই বার্তা থাকবে, মেদিনীপুরের মানে অখণ্ড মেদিনীপুরের কথা যদি ভাবি, তাহলে প্রথম হচ্ছে মেদিনীপুর, তারপর হচ্ছে তমলুক। তমলুক শহরের প্রত্নতাত্ত্বিক বিষয় থেকে, ঐতিহাসিক বিষয় থেকে, মানে আমি চলে যাচ্ছি চৈতন্য মহাপ্রভু কিংবা অশোক তাদের পদার্পণ, কিংবা হিউয়েন সাং, ইত সিং, পরবর্তীকালে স্বাধীনতা সংগ্রামে তমলুকের যে কন্ট্রিবিউশন, স্বাধীনতার পরে কিন্তু তমলুকের ডেভেলপমেন্ট সেরকম হয়নি। আমি চাই সব জায়গায় ডেভেলপমেন্ট হোক, আমি চাইবো না যে আমারটা বেশি ডেভেলপমেন্ট হোক, ওটা কম হোক, সেটা নয়। কিন্তু পারিপার্শ্বিক যদি আমরা এই মেদিনীপুরের, পূর্ব মেদিনীপুরের যদি দিকে তাকাই আর কি, দু একটি জায়গা যেরকম ডেভেলপ হয়েছে, যেরকম আমি হলদিয়া বলি, যেরকম কাথিও বলবো, সেই তুলনায় তমলুকের ডেভেলপমেন্ট অনেকটা পিছিয়ে আছে। মানে আমার উদ্দেশ্য হবে, যদি এক কথায় আমি বলতে চাই, তাহলে তমলুকে স্মার্ট সিটি হিসাবে তৈরি করা, এটাই হবে আমার লক্ষ্য। কারণ স্মার্ট কথাটা আমরা এখন বিশেষ বিশেষ জায়গায় প্রয়োগ করি, যেরকম প্রত্যেকটি রাজ্যে একটা করে স্মার্ট নগর তৈরি করার চেষ্টা হচ্ছে, স্মার্ট সিটি। তো আমার কিন্তু উদ্দেশ্য ওইটাই, যে তমলুকের যদি যথাযোগ্য সম্মান দিতে হয়, তার তমলুকবাসীকে যদি কিছু দিতে হয়, ওইরকম একটা স্মার্ট সিটি তৈরি করা, মানে যেখানে সেন্ট্রাল স্কুল থাকবে, অনেক দিনের পুরনো কলেজ এখানে আছে, সেটা ইউনিভার্সিটি কেন হলো না? অনেক কাছাকাছি এদিক ওদিক ইউনিভার্সিটি হয়ে যাচ্ছে, হওয়া দরকার। কারণ এই তমলুকের এবং পূর্ব মেদিনীপুরের সারা রাজ্যের মধ্যে যদি শিক্ষার দিকে কম্পেয়ার করতে হয়, তাহলে এ সবসময় 1 নম্বরে থাকে। তাহলে শিক্ষা প্রতিষ্ঠান, সে ইউনিভার্সিটি হবে উচিত। তেমনি অন্যান্য বিষয়ে, মানে শিক্ষা রিলেটেড, আর্ট স্কুল,
এখানে নাচ গান আবৃত্তি কিংবা ফিল্ম স্টার এখান থেকে তৈরি হয়েছেন, এবং কুটির শিল্প, রাধামণি, বিভিন্ন রকম পান চাষ, তারপরে হচ্ছে ফুল চাষ, এইসব রিলেটেড এক একটা করে প্রত্যেকটা বিষয়ে যেন এক একটা ইউনিভার্সিটি হওয়ার স্কোপ রয়েছে, কিন্তু সেই তুলনায় কিছু হয়নি। কি হয়েছে? রাস্তাঘাট, জরাজীর্ণ রাস্তাঘাট, অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং এখন নিমতৌড়িত হয়েছে, তমলুক এখন মেডিকেল কলেজ, এখানে কোর্ট, ডিস্ট্রিক্ট কোর্ট। তাহলে পূর্ব মেদিনীপুর থেকে যারা এই সার্ভিসগুলো নিতে আসবেন, প্রশাসনিক সার্ভিস বলুন কিংবা হাসপাতালের রোগী বলুন কিংবা কোর্টের বিষয়ে আসবেন, দেখুন হাই রোড দিয়ে যেরকম আসার ব্যবস্থা থাকে তেমনি স্টেট হাইওয়ে আছে, সেখান দিয়ে ব্যাপার আছে। তো ন্যাশনাল হাইওয়ে থেকে যখন এসে কেউ সরাসরি হসপিটালে ঢুকতে চাইবে, সব সময় একটা রেল গেটের অবস্থা, ধারিন্দা রেল গেট সব সময়। তাহলে ইমিডিয়েট যেটা করার দরকার আর কি, একটা ইমার্জেন্সি পেশেন্ট ওই দিক থেকে ঢুকছে, তাড়াতাড়ি ঢোকার দরকার। তো ইমিডিয়েট যেটা করার দরকার, হয় একটা মানে ফ্লাইওভার অথবা আন্ডারপাস, এটা করার দরকার। হ্যাঁ, গুরুত্বপূর্ণ। তারপরে তো অন্যান্য প্রোগ্রাম মানে অন্যান্য প্রবলেম রয়েছে, যেরকম সেই নদীর বাঁধ বলুন বা ক্যানাল গুলোর যে জল নিকাশির ব্যবস্থা সেগুলো বলুন, এগুলো তো করতেই হবে। লড়াই কি দীপেন্দ্র নারায়ণের সঙ্গে মুখোমুখি হবে না একতরফাই লড়াই হবে? কি মনে করছেন? একতরফাই হবে, একতরফাই হবে। আমি তো ব্যাখ্যা করে বললাম যে তার পরিচিতি তমলুক মিউনিসিপালিটির বাইরে নেই, সেইখানে আমার পরিচিতি কিন্তু ইউনিফর্ম। তার দলের মধ্যে যে লড়াই রয়েছে আর কি, ওনার তো ওইটাই ওভারকাম করতে পুরো সময়টা চলে যাবে। তো তমলুক মিউনিসিপালিটির বাইরেতে উনি প্রচার করবেন কি করে? ওনাকে নিজেকে মানুষের কাছে, ভোটারদের কাছে, ওনার দলের যারা কর্মী রয়েছেন আর কি, তারা তাদেরকে ওনাকে নিয়ে গিয়ে পরিচিত করাবেন, এই সময় উনি দিতে পারবেন? তা তো পারবেনই না। সুতরাং আমার পরিষ্কার যে একতরফা লড়াই হবে। আরেকটা কারণ, আমার দল এখন, ভারতীয় জনতা পার্টি এখন পূর্ব মেদিনীপুরের শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যে জায়গায় গেছে, সেখানে শুধু তমলুক কেন, 16টা জেলায় 16টা বিধানসভায় আমরা এখানে জিতবো। ডাক্তারবাবু একেবারে যেটা বলা যায় ওভার কনফিডেন্ট একবারে জেতার জায়গায়, এবং আশাবাদী তো অবশ্যই। এবং গতবারের 2021-এর লড়াই, তার যে পুরনো অভিজ্ঞতা, তার সঙ্গে সিনিয়র নেতৃত্ব যারা রয়েছেন, প্রাক্তন বিধায়ক রয়েছেন অশোক দিন্দা, এরকম নেতৃত্বের কাছ দিয়ে সাহায্য নিয়ে একটা কথা বলা যেতে পারে, যে আশাবাদী ডাক্তারবাবু, তার মনের যে কনফিডেন্ট আমরা দেখতে পেলাম যে জয়ের ক্ষেত্রে তিনি অনেকটা এগিয়ে আছে, এমনই তার যে বক্তব্য, তা কিন্তু যথেষ্ট তাকে লড়াই এগিয়ে রাখবে। আমরা দেখব আগামী 23 তারিখে নির্বাচন, 4 তারিখে রেজাল্ট, এবং ইচ্ছে পূরণের সাথে সাথে আমরা যারা রয়েছি তমলুকবাসী, তার এই ইচ্ছেতে আমরা শুভেচ্ছা জানাচ্ছি এবং তার আগামী দিনের লড়াই সফল হোক। NSE নিউজের জন্য থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ।